2024 এবং 25 অর্থ বছরে যে বাজেট ছিল তার চেয়ে 7,000 কোটি টাকা বাজেট কম হয়েছিল 25 এবং 26 অর্থ বছরে। আরে মিয়া, ভারত তো উপর সাহায্য করছে, ভিতর থেকে আমার আসামকে নিয়ে গেছে। উপর সাহায্য দেখিয়েছে কিন্তু আমার পশ্চিম বাংলাকে নিয়ে গিয়েছে। উপর সাহায্য দেখিয়েছে কিন্তু আমার নদিয়া জেলাকে নিয়ে গিয়েছে। ওদিকে আমার কোচবিহারকে নিয়ে গিয়েছে। এই জনপদগুলো যদি বাংলাদেশের ভূখণ্ডে থাকতো তাহলে এই পাশে থাকতো সর্ববৃহৎ একটি মুসলিম অধ্যুষিত জনপদ বাংলাদেশ, অপর পাশে থাকতো আপনার পাকিস্তান, আফগানিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান। এই দেশগুলো যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিত তখন ভারত কাপড় পরে প্রস্রাব করে দিত। ভারত এইটা বুঝতে পেরেই 1947-এর পর থেকেই মুসলমানদেরকে আলাদা করার জন্য পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়ে মুসলমানদের শক্তিটাকে খণ্ড বিখণ্ডিত করে আজ বাংলাদেশের উপরে ভারত দাদাগিরি দেখায়। ঠিক কিনা কোন? 2024 এবং 25 অর্থ বছরে যে বাজেট ছিল তার চেয়ে 7,000 কোটি টাকা বাজেট কম হয়েছিল 25 এবং 26 অর্থ বছরে। কিন্তু এবছরে এসে 2026 এবং 27 অর্থ বছরের বাজেট হচ্ছে 9,30,000 কোটি টাকা, যা গত বছরের বাজেটের তুলনায় 1,40,000 কোটি টাকা বেশি। বাজেট যত বৃদ্ধি পায় জনগণের উপরে তত বেশি কর বৃদ্ধি আরোপ করা হয়, দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়ে, মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্তদের জীবনযাত্রার মান অনুন্নত হয়ে যায়। মানুষ 1 টাকার চাল 3 টাকায় কিনতে হয়। মানুষের বিদ্যুৎ বিল, জমির খাজনা থেকে শুরু করে প্রয়োজনীয় যত জিনিস দরকার তার মূল্য যত বেড়ে যায়, কিন্তু মানুষের ইনকাম বাড়ে না। কি বাড়ে না? ইনকাম বাড়ে না। গত বছর আপনার ইনকাম ছিল এক মাসে 15,000 টাকা। যদি এবছরও বাজেট বেড়ে যাওয়ার কারণে আপনার ইনকাম 15,000 টাকাই থাকে, দ্রব্যমূল্যের দাম যদি বেড়ে যায় তাহলে আপনার জীবনযাত্রার মান অনুন্নত হয়ে যাবে। সন্তানের স্কুল খরচ, পরিবারের ভরণ পোষণ। আমরা স্বাধীনতার থেকে পর্যন্ত দেখেছি বাংলাদেশে যতটুকু বাজেট হয়েছে তার 3 ভাগের 2 ভাগ টাকা নেতারা বিদেশে পাচার করেছে। কথা কি শুনতেছেন? যে টাকা বাজেট হয় তার 3 ভাগের 2 ভাগ টাকা নেতারা কোথায় পাচার করে? বিদেশে পাচার করে। কিন্তু মাঝখান থেকে বেহাল দশায় পড়ে যাই আমরা। ফান্দে পড়িয়া বগা কান্দে। ফান্দে তো নেতারা পড়ে না, ফান্দে পড়ে সাধারণ জনগণ। ঠিক কিনা কন? এই যে বিগত সরকার যখন বাংলাদেশ ছাড়লেন, নেতারা বিদেশে পাড়ি জমালেন, যাদের বাড়ি গাড়ি বাহিরে আছে তারা বাহিরে অবস্থান করলেন, কিন্তু কত নেতা দেশের ভিতরে মানবতায় জীবন যাপন করে, কত কর্মী মানবতার জীবন যাপন করে। এজন্য যে যত বেশি বাড়ে সে তত বেশি গাড়ে। স্বৈর শাসক থেকে কেউ যদি শিক্ষা গ্রহণ না করে স্বৈর শাসকদের পথেই যদি হাঁটা শুরু করে তাদের অবস্থা পরিণতি স্বৈর শাসকদের মতোই হবে। এটাও পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। ঠিক কিনা কন? এজন্য স্বৈর শাসক কিংবা জালিমদের থেকে আমাদেরকে শিখতে হবে। আমাদের শিক্ষা নিয়ে নিজেদের জীবন এমনভাবেই চালাতে হবে যাতে করে ক্ষমতায় আসার পরে নতুন করে কেউ আর জালেম না হয়ে ওঠে। কারণ ক্ষমতার চাকা, ক্ষমতার দাপট চিরস্থায়ী না। আজকে ক্ষমতা আছে, আগামীকাল ক্ষমতাচ্যুত হতে সময় লাগবে না। এজন্য ক্ষমতা পাবার পরে যারা জুলুম করবে, ক্ষমতা পাবার পরে যারা মানবতার কথা চিন্তা না করে নিজেদের পেট পোজারির কথা চিন্তা করবে,
এই মানুষদের অবস্থাও পলাতকদের মতোই হবে। এজন্য উচিত হচ্ছে মানবতার কথা চিন্তা করা, দেশের কথা ভাবা, জনগণের কথা চিন্তা করা। এজন্য বাজেটটাকে কমিয়ে দিয়ে দ্রব্য মূল্য যদি লাগাম টেনে ধরা যায়, সিন্ডিকেট যদি বন্ধ করা যায়, দুর্নীতি যদি রোধ করা যায়, আমার বাংলাদেশের মানুষগুলো শান্তিতে থাকবে। এত বাজেট দেওয়া লাগবে না। বাজেট বাড়িয়ে বাংলাদেশের মানুষকে শান্তি দিতে পারবেন না। বাজেট যত কমাবেন, সিন্ডিকেট যত বন্ধ করবেন, দুর্নীতি যত রোধ করবেন, তত বেশি বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে। ঠিক না কোন? বাজেট যত বেড়ে যায়, দ্রব্য মূল্যের দাম বেড়ে যায়, প্রয়োজনীয় সামগ্রীর দাম তত বেড়ে যায়। আমাদের মতো মধ্যবিত্তদের জীবনযাত্রা হয়ে ওঠে দুর্বিষহ। আমাদের ছোট্ট সোনার বাংলাদেশকে নিয়ে একটা গভীর ষড়যন্ত্র চলতেছে, আপনারা কি আজ করতে পারতেছেন? বাংলাদেশের একটি অন্যতম দারিদ্র বিভাগ হচ্ছে রংপুর। কারণ রংপুর হচ্ছে বাংলাদেশের একেবারে উত্তর অঞ্চলের খেটে খাওয়া মানুষদের এক জনপদ, যেই জনপদের সাথে ভারত একেবারে খুব সন্নিকটে। ভারতের একেবারে নিকটতম একটি বিভাগ হচ্ছে রংপুর। এই রংপুরকে নিয়ে ভারত সুকৌশলে এমন একটি ছক আঁকতেছে, যেখানে ভারতের চেয়েও বড় মন্দির স্থাপন করা হচ্ছে রংপুর বিভাগের পলাশবাড়িতে, যেটি ভারত এবং বাংলাদেশের সর্ববৃহৎ একটি মন্দির হতে যাচ্ছে। হিন্দুরা তাদের মন্দির বানাবে, এ বিষয়ে আমাদের কোনো কথা নাই। হিন্দুরা তাদের দেবতা বানাবে, এ বিষয়ে আমাদের কোনো কথা নাই। হিন্দুরা তাদের পূজা অর্চনা করবে, এ বিষয়ে আমাদের কোনো বাধাও নাই। কিন্তু আমার ছোট্ট সোনার বাংলাদেশে পুশ ইনের নামে আপনি অনেক বড় মন্দির, ভারতের মতো একটা সর্ববৃহৎ হিন্দুত্ববাদী রাষ্ট্রে এত বড় মন্দির করতে পারেন না, কিন্তু বাংলাদেশে এত বড় একটি মন্দির করে তারা সুকৌশলে আমার এই রংপুরকে ভারতের দিকে নিয়ে যাওয়ার জন্য তারা পুশ ইনের যেই একটা ষড়যন্ত্র চালাচ্ছে, এই ব্যাপারে বাংলাদেশের মানুষের যদি সতর্কতা না আসে এখনো, তাহলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। শান্তিতে থাকতে হলে নাগরিক হিসেবে আপনাকে সচেতন হতে হবে, ভারতের আধিপত্য বন্ধের ব্যাপারে আপনাকে সোচ্চার হতে হবে। কোনোভাবেই যেন ভারত মাথা চাড়া দিয়ে বাংলাদেশের উপরে দাদাগিরি করতে না পারে। কারণ বাংলাদেশের প্রধান শত্রু ভারত। প্রধান শত্রুকে সবাই বলেন না, ভারত। কারণ আপনি বলবেন ভারত 1971 আপনাকে সাহায্য করছে। আরে মিয়া, ভারত তো উপর সাহায্য করছে, ভিতর থেকে আমার আসামকে নিয়ে গেছে। উপর সাহায্য দেখিয়েছে, কিন্তু আমার পশ্চিম বাংলাকে নিয়ে গিয়েছে। উপর সাহায্য দেখিয়েছে, কিন্তু আমার নদিয়া জেলাকে নিয়ে গিয়েছে। ওদিকে আমার কোচবিহারকে নিয়ে গিয়েছে। এই জনপদগুলো যদি বাংলাদেশের ভূখণ্ডে থাকতো, তাহলে এই পাশে থাকতো সর্ববৃহৎ একটি মুসলিম অধ্যুষিত জনপদ বাংলাদেশ, অপর পাশে থাকতো আপনার পাকিস্তান, আফগানিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান। এই দেশগুলো যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিত, তখন ভারত কাপড় পরে প্রস্রাব করে দিত। ভারত এইটা বুঝতে পেরেই 1947-এর পর থেকেই মুসলমানদেরকে আলাদা করার জন্য পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়ে মুসলমানদের শক্তিটাকে খণ্ড বিখণ্ডিত করে আজ বাংলাদেশের উপরে ভারত দাদাগিরি দেখায়। ঠিক না কোন? আর যারা এই ক্ষমতায় আসছে, তারা এই ভারতের প্রেসক্রিপশনে তাদের ছত্রছায়ায় থেকে বাংলাদেশ তাদের পদাতলে দিয়ে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য স্বপ্ন লালন করেছিল। আজও যদি কেউ ভারতের প্রেসক্রিপশনে ক্ষমতায় টিকে থেকে বাংলাদেশটাকে যদি দিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেন, তাহলে আবার আরেকটা জুলাই গণ অভ্যুত্থান হবে। এদেশের মানুষ জাটা পিটা করে জালেমদেরকে বাংলার জমিন থেকে তাড়াবে। ঠিক কিনা কোন?